নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো গতকাল মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটি এফসির যেই ম্যাচটা ছিল সল্টলেক স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং যেই ম্যাচটা মোহনবাগান মুম্বাইয়ের কাছে 1-0 গোলে হেরে গিয়েছে, সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ সম্পর্কে এই ভিডিওতে কথা বলবো, অ্যান্ড মোহনবাগানের কিছু ট্রান্সফার আপডেট সম্পর্কে এই ভিডিওতে কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা যদি প্রথম থেকে ম্যাচের কথা বলি, যেখানে সার্জিও লোবেরা কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল লাভিয়েছিল, যেখানে গোলে শুরু করেছিল অবভিয়াসলি বিশাল কায়েত, এন্ড রাইট ব্যাকে ছিল অভিষেক টেকচাম সিং, লেফট ব্যাকে ছিল সুভাশিস বোস, এবং দুজন সেন্টার ব্যাক ছিল আলবার্টো রড্রিগেজ এন্ড মেহতাব সিং, এবং দুজন সিডিএম ছিল আপুয়া এন্ড অনিরুদ্ধ থাপা, এবং রাইট উইং দিয়ে শুরু করেছিল জেসন কামিংস, যেটা কিন্তু সার্জিও লোবেরা সবচেয়ে বড় ভুল ছিল, এন্ড লেফট উইং দিয়ে শুরু করেছিল লিস্টন কোলাসো, এবং অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনে ছিল ডিমি পেত্তাতো, এবং একজন বক্স স্ট্রাইকার ছিল জেমি ম্যাকলারিন। এই ম্যাচটা হারার কারণে সার্জিও লোবেরার কিছুটা দোষ আছে আমরা বলতেই পারি, কারণ আমরা সকলেই জানি কামিংস কিন্তু স্ট্রাইকার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলে থাকে। জেসন কামিংস কিন্তু কোনোদিনই রাইট উইং খেলেন, এন্ড জেসন কামিংস এর কিন্তু তেমন একটা গতিও নেই। আমরা ফার্স্ট হাফে বারবার দেখেছি জেসন কামিংস কিন্তু ওই রাইট উইং পজিশনে ঠিকমতো বল কালেক্ট করতেই ব্যর্থ হয়েছে, এবং সার্জিও লোবেরা যদি ডিমি পেত্তাতোসের জায়গায়, মানে ওই অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় ডিমি পেত্তাতোসের জায়গায় জেসন কামিংস কে খেলাতো, তাহলে কিছুটা হলেও বেটার। কারণ আমরা আগের সিজনে দেখেছি যেখানে মলিনার আন্ডারে জেসন কামিংস কিন্তু ওই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ভালো খেলেছিল। তাই কালকের ম্যাচে সার্জিও লোবেরার সবচেয়ে বড় ভুল ছিল জেসন কামিংস কে রাইট উইং এ খেলা, এবং সার্জিও লোবেরার দ্বিতীয় ভুল ছিল রবসন রবিনোকে প্রথম থেকে না খেলানো, এবং সার্জিও লোবেরার ফরমেশনেও কিছুটা ভুল ছিল। কারণ আমরা সকলেই দেখেছি অভিষেক টেকচাম সিং এন্ড সুভাশিস বোস যখন অ্যাটাকে উঠে যাচ্ছিল, এবং সেই সময় মুম্বাই সিটি এফসি কাউন্টার অ্যাটাক করলে তারা কিন্তু দ্রুত আর ডিফেন্সে নেমে আসতে পারছিল না, তাই সেখানে কিন্তু ডিফেন্সের বহু ফাঁক ফোকর দেখা যাচ্ছে। এমনকি মুম্বাই সিটি এফসি বারবার ওপেন চান্স ক্রিয়েট করে ফেলছিল, এবং গোলের তলায় যদি বিশাল কায়েত না থাকতো তাহলে মোহনবাগান কিন্তু 3-0 গোলেও ম্যাচটা হারতে পারে। এবং এই ম্যাচে বিশাল কায়েতের যত প্রশংসা করব ততই কম, কারণ আমরা সকলেই দেখেছি বিশাল কায়েত কিন্তু ছাংতের একটা ওপেন চান্সকে সেভ করে, এবং ফার্স্ট হাফে আরেকটা ছাংতের ওপেন চান্স সেভ করে, এবং সেভ করা বলটা অর্টিজের পায়ে গেলে সেই বলটাকেও কিন্তু আবার উঠে গিয়ে সেভ করে, নয়তো ফার্স্ট হাফে মুম্বাই সিটি এফসি 3-0 গোলে এগিয়ে যেতে পারে। এন্ড সেকেন্ড হাফে কিন্তু সার্জিও লোবেরা আরো বড় ভুল করে, যেখানে ডিমি পেত্তাতোসকে তুলে নেওয়ার কথা ছিল সেখানে কিন্তু জেসন কামিংসকে তুলে নেয়। জেসন কামিংস ফার্স্ট হাফে ভালো খেলতে পারেনি, কারণ জেসন কামিংসকে রাইট উইং এ খেলানো হয়েছিল বলে। জেসন কামিংসকে যদি সেকেন্ড হাফে ওই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলানো যেত তাহলে মোহনবাগান এই ম্যাচটা ড্রও করতে পারত। এবং আমরা সকলেই দেখেছি মোহনবাগান এই ম্যাচে 17টা কর্নার পেয়েছে, যেখানে 14টা কর্নার মেরেছে ডিমি পেত্তাতোস, এবং কর্নারে একটা বলও কিন্তু ভালো মতো রাখতে পারেনি ডিমি পেত্তাতোস। 14টা কর্নারে কিন্তু পেত্তাতোস উড়িয়ে দিয়েছে, একটা কর্নার থেকেও কিন্তু ওপেন চান্স ক্রিয়েট হয়নি, এবং বক্সের বাইরে থেকে যে কটা সেট পিস পেয়েছে সব কটা সেট পিসই কিন্তু উড়িয়ে দিয়েছে পেত্তাতোস, একটা সেট পিসও কিন্তু ভালো মতো রাখতে পারেনি। এবং পেত্তাতোসকে তুলে যদি জেসন কামিংসকে রেখে দিত এবং কামিংসকে যদি সেট পিস গুলো নিতে দিত তাহলে মোহনবাগান এই ম্যাচটা জিততেও পারত। কারণ আমরা আগের সিজনে মলিনার আন্ডারে দেখেছি জেসন কামিংস কিন্তু মারাত্মক সেট পিস নিত, তাই এই 17টা কর্নারের মধ্যে যদি 10টা সেট পিসও জেসন কামিংস নিত তার মধ্যে একটা হলেও গোল হতো। এবং যতগুলো সেট পিস পেয়েছে সব কটা সেট পিসই যে ডিমি পেত্তাতোসকে নিতে হবে এমন কোনো তো ব্যাপার, মানে সব কটা সেট পিসের ক্ষেত্রেই ডিমি পেত্তাতোস আগে থেকে চলে যায়। মানে সার্জিও লোবেরা কি বলে দিয়েছে ডিমি পেত্তাতোসকে সবকটা সেট পিস নিতে হবে, এবং সার্জিও লোবেরা সেকেন্ড হাফে কি করতে চেয়েছে সেটা কিন্তু কারোরই জানা নেই। কারণ টিম 1 গোলে হারছে, সেখানে সার্জিও লোবেরা অনিরুদ্ধ থাপাকে তুলে দীপক টাংরিকে কি করে নাবা, এবং যেখানে দীপক টাংরি নেবেই কিন্তু ইয়েলো কার্ড দেখে, এবং টাংরিকে 18 মিনিট খেলানোর পর আবার টাংরিকে সেকেন্ড হাফেই তুলে নেয়, তারপরে সাহাল আব্দুল সামাদকে নামানো হয়। এবং সার্জিও লোবেরা কেন যে সাহালকে 60 মিনিট 65 মিনিটের মাথায় নাবাই না এর উত্তর আমার জানা নেই। এবং আমি মনে করি যদি পেত্তাতোসের জায়গায় সাহাল আব্দুল সামাদ বা জেসন কামিংসকে খেলানো হতো তাহলে মোহনবাগান এই ম্যাচটা জিতলেও জিততে পারে। এবং এখনো অবধি মোহনবাগানের আমরা যে কটা ম্যাচ দেখেছি সব কটা ম্যাচেই কিন্তু মোহনবাগান উইং বরাবর অ্যাটাক করেছে, একটা অ্যাটাকও কিন্তু মিডফিল্ড বরাবর করতে পারেনি। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে মলিনা ম্যানেজমেন্টকে ঠিকই বলেছিল এই টিমে একজন সিডিএম এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার প্রয়োজন। এবং মোহনবাগান এখনো অবধি যে কটা টিমের সঙ্গে ম্যাচ জিতেছে সব কটা টিমই কিন্তু লো পজিশনে রয়েছে। মোহনবাগানের যে 3টে ম্যাচ ছিল বেঙ্গালুরু, মুম্বাই এন্ড জামশেদপুর, এই 3টে ম্যাচ যদি মোহনবাগান বার করে নিতে পারতো তাহলে মোহনবাগান আইএসএল লিগ সেল্ড উইনার হয়ে যায়, এটা সকলেই জানতো। এখনো জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচটা রয়েছে, এটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, এবং আমরা সকলেই জানি জামশেদপুর এফসি কিন্তু ঘরের মাঠে ভয়ানক ফুটবল খেলে। দেখা যাক এই ম্যাচটা মোহনবাগান বার করতে পারে কিনা। এবং মুম্বাই সিটি এফসির হেড কোচ পিটার ক্রাটকি কিন্তু ম্যাচের আগেই বলেছিল মোহনবাগানকে ঘরের মাঠে হারানো অসম্ভব নয়, এবং
এবং সে সেটা করেও দেখালো, যেখানে মোহনবাগান আগের সিজন থেকে ঘরের মাঠে আনবিটেন ছিল। তো বন্ধুরা, এই ম্যাচ হারার পরে সার্জিও লোবেরাও কিন্তু ম্যানেজমেন্টের কাছে দুজন বিদেশি মিডফিল্ডারের কথা জানিয়েছে। তো যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু লোবেরার কথা মতো পরের সিজনের জন্য 3 জন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো এখান থেকে বোঝাই যাচ্ছে পরের সিজনে মোহনবাগান টিমে বিদেশি প্লেয়ারের জায়গায় পরিবর্তন আসতে চলেছে এবং একজন প্লেয়ারের নাম কিন্তু রীতিমতো উঠে আসছে এবং এই প্লেয়ারটির প্রতি মোহনবাগান ম্যানেজমেন্ট আগেও কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছিল, যার নাম হলো জ্যাকসন ইরভাইন। তো এই জ্যাকসন ইরভাইন হলো 30 বছর বয়সী অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও সেন্টার মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ড খেলতে পারে এবং যার মার্কেট ভ্যালু বর্তমানে 16 কোটি টাকা এবং বর্তমানে যিনি বুন্দেসলিগার হয়ে খেলছে এবং বুন্দেসলিগার হয়ে 23টা ম্যাচে 5টা গোল এবং 10টা অ্যাসিস্ট তার রয়েছে এবং এই প্লেয়ারটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমেরও একজন সদস্য এবং অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে 76টা ম্যাচে 4টে গোল এবং 10টা অ্যাসিস্ট তার রয়েছে। মানে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে 76টা ম্যাচে 14টা গোল কন্ট্রিবিউশন তার রয়েছে এবং এই প্লেয়ারটি কিন্তু দুরন্ত কোয়ালিটির প্লেয়ার, তার প্রোফাইল দেখেই কিন্তু বোঝা যায়। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই প্লেয়ারটিকে শুধুমাত্র এই সিজনেই টার্গেট করে, 2 বছর আগে থেকে কিন্তু এই প্লেয়ারটিকে টার্গেট করে রেখেছে এবং তোমরা সকলেই জানো মোহনবাগান ম্যানেজমেন্ট এমন এক ধরনের ম্যানেজমেন্ট যেই প্লেয়ারটিকে টার্গেট করে রাখে সেই প্লেয়ারটিকে নিয়ে আসে। কারণ আমরা রবসন রবিনোর ক্ষেত্রে তাই দেখেছি, এমনকি জেমি ম্যাকলারেনের ক্ষেত্রেও তাই দেখেছি। কারণ জেমি ম্যাকলারেনকেও কিন্তু মোহনবাগান 2 বছর আগে থেকে টার্গেট করে রেখেছিল, তারপরে কিন্তু জেমি ম্যাকলারেনকে মোহনবাগান নিয়ে আসে এবং রবসন রবিনোর ক্ষেত্রেও আমরা তাই দেখেছি। তো দেখা যাক শেষমেশ এই জ্যাকসন ইরভাইনকে মোহনবাগান সাইন করায় কিনা। যদিও এই সিজনে মোহনবাগান কোনো রকম চেঞ্জ করবে না বলে দিয়েছে, কিন্তু এই মুম্বাই সিটি এফসি ম্যাচ হারার পর সার্জিও লোবেরা কিন্তু ম্যানেজমেন্টের কাছে দুজন প্লেয়ারকে চেয়েছে যারা কিনা অ্যাটাকিং মিডফিল্ড এবং সেন্টার মিডফিল্ড পজিশনে খেলতে পারে। তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট এই সিজনে কোনো রকম পরিবর্তন করে কিনা, কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট এমন এক ধরনের ম্যানেজমেন্ট যারা যখন খুশি যে কোনো প্লেয়ারকে সাইন করাতে পারে, এটা কিন্তু আমরা সকলেই দেখেছি। তো দেখা যাক শেষমেশ এই সিজনে মোহনবাগান দলে কোনো রকম পরিবর্তন আসে কিনা। তো বন্ধুরা, আজ এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। ধন্যবাদ।